অভিশপ্ত গ্রাম রাতৌরি। 13 দিনের নোটিশ দিয়ে খুন করা হচ্ছে ছেলেদের। গ্রামের প্রত্যেকটা ঘরেই রয়েছে দুটো করে দরজা। একটা বড় দরজা সাধারণ মানুষদের জন্য, আর একটা ছোট দরজা ঠিক তার পাশেই। কিন্তু সেটা কার জন্য জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আমি শ্রেয়সী আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি রিসেন্টলি মুক্তি পাওয়া এক হরর কমেডি মুভি কাকোড়া। সাথে থাকুন সিনে গল্প এসপিতে। মুভির শুরুতে দেখা যায় বাস ড্রাইভার এক লোককে মাঝ রাস্তায় হঠাৎ করে নামিয়ে দেয়। লোকটির যেন আর তর সইছিল না। সে তাড়াহুড়ো করে নিজের সাইকেল নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে রওনা হয়। যে করেই হোক তাকে রাত 7:30টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। গ্রামটির নাম ছিল রাতৌরি। এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে দুটো করে দরজা ছিল, একটা বড় দরজা, একটা ছোট দরজা। রাস্তায় দেখা যায় পরপর সমস্ত গ্রামের লোক নিজের বাড়ির ছোট দরজাগুলো খুলে দিচ্ছে। ওই বয়স্ক লোকটিও বাড়ি ফেরার সাথে সাথে সবার প্রথমে নিজের ঘরের ছোট দরজাটা খুলে দেয় আর স্বস্তির নিঃশ্বাস নেয়। কারণ প্রতি মঙ্গলবার রাত 7:30টার সময় গ্রামে কাকোড়া নামে এক প্রেতাত্মা আসে এবং যার বাড়িতে ছোট দরজা খোলা না থাকে সেই বাড়ির পুরুষের উপর ভর করে এবং তাকে 13 দিনের নোটিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলে। অন্যদিকে একটা বাড়িতে দেখা যায় বুলবুল তার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছিল। ঠিক তখনই তার ফোনে তার মায়ের মেসেজ আসে, দরজাটা খুলেছিস? এটা দেখে ছেলেটি দৌড়ে যায় ছোট দরজাটা খুলতে এবং সেখানে গিয়ে দেখে বিশাল এক ধাক্কায় দরজাটা আপন ইচ্ছায় খুলে যায়। আর সেখানেই দুটো ঝুলন্ত পা দেখতে পাওয়া যায়। তার চারিপাশে মাছি ভনভন করছিল, অর্থাৎ অলরেডি অনেক লেট হয়ে গেছে। কাকড়ার অভিশাপ লেগেছে বুলবুলের উপর। পরদিন সকালবেলা দেখা যায় গ্রামবাসী সহ আত্মীয় স্বজন সবাই এসেছে বুলবুলের বাড়িতে। তারা সবাই বুলবুলের মারা যাওয়ার আগে থেকেই শোক পালন করছে। তাদের বিশ্বাস বুলবুলের কাছে আর মাত্র 13 দিন সময় রয়েছে। 13 দিন পরেই বুলবুলের মৃত্যু অনিবার্য। আরও একটা জিনিস লক্ষ্য করা যায়, বুলবুলের পিঠে একটা বিশাল বড় কুঁচ। হ্যাঁ, এটাই হতো কাকোড়ার অভিশাপে। যাকে সে অভিশাপ দিত 13 দিনের নোটিশে তার মৃত্যু তো হতোই, তার সাথে পিঠে বিশাল বড় একটা কুঁচ হয়ে যেত। গ্রামবাসী এই কুঁচটাকেই কাকড় বলতো, আর এই কাকড় নাম থেকেই তারা এই প্রেতাত্মাকে কাকোড়া বলে ডাকতো। এবার মুভির লিড ক্যারেক্টারকে দেখা যায়, যারা ছিল সানি আর কিলবিশ, দুজনেই ছিল বুলবুলের বন্ধু। ওই বয়স্ক লোকটি একটা বাচ্চাকে কাকোড়ার অভিশাপের কথা বলতে থাকে। রাতৌরি গ্রামের কাকোড়া একটা অভিশাপ আছে। প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7:30টার সময় যে লোকটা বাড়ির ছোট দরজা খোলা রাখবে না, কাকোড়া তাকে 13 দিনের মাথায় মেরে ফেলবে। গ্রামের অনেকেই মনে করত কাকোড়া একটা কার্পেন্টার ছিল, যে সে গ্রামের সমস্ত ছোট দরজা তৈরি করেছিল। দরজাগুলো সব তৈরি করা হয়ে গেলে তার পেমেন্ট কেউ দেয় না, আর সেই জন্য সে রেগে গিয়ে এই সবাইকে হত্যা করছে। আবার অনেকে মনে করে যে সে ছিল একজন ক্লাস টিচার, সে সবার জন্য ছাত্রদের জন্য ওয়েট করছিল, কিন্তু ছাত্ররা 7:30টার মধ্যে তার কাছে পড়তে না আসায় সে প্রচণ্ড রেগে যায় আর মারা গিয়ে ভূত হয়ে তাদেরকে অত্যাচার করছে। অর্থাৎ গ্রামে নানা রকম উল্টোপাল্টা গুজব রটেই আছে এই কাকোড়ার নামে, তবে সঠিক কারণ কিন্তু কারোরই জানা ছিল না। পরের দৃশ্যে শর্মা ফ্যামিলিকে দেখা যায়। এখানে ছেলের বাড়ির লোক মেয়ে দেখতে এসেছে। রীতিমতো মেয়ের বাবা ছেলেটিকে জিজ্ঞাসা করছে যে সে কতদূর পড়াশোনা করেছে, আর সেই মতো ছেলেটাকে একটা ইংরেজি এসে পড়তে দেয়। ছেলেটা খুব ভালো মতোই ইংরেজি পড়ে দেয়। এতে মেয়ের বাবা ছেলেটাকে খুব পছন্দ হয়ে যায়। কিন্তু বাথরুম থেকেই হঠাৎ খুব জোরে কান্নার আওয়াজ আসতে থাকে। মেয়ের মা বাবা দৌড়ে সেখানে যায়। ভিতর থেকে তাদের মেয়ে অর্থাৎ ইন্দিরা সুইসাইড করার নাটক করে মগে করে রক্ত দরজার বাইরে ফেলছিল, যাতে করে তার মা বাবা বুঝতে পারে যে মেয়ে বিয়েতে রাজি নয়, তাই সে সুইসাইড করতে যাচ্ছে। যাতে সে সুইসাইড না করে সেই জন্য মা বাবাও রাজি হয়ে যায় মেয়ের পছন্দ মতো ছেলের সাথে বিয়ে দেওয়ার। আসলে ইন্দিরা সেই রাতৌরি গ্রামের ছেলে সানিকে ভালোবাসত, যাকে একটু আগেই মুভিতে দেখা গেছে বুলবুলের বন্ধু হিসেবে। সানির বিশাল বড় মিষ্টির দোকান আছে। ইন্দিরার বাবা জিজ্ঞাসা করে সানি কি ইংরাজি জানে? ইন্দিরা মিথ্যে বলে হ্যাঁ সে জানে। তার বাবা ছেলের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। পরদিন ইন্দিরা সানির সাথে দেখা করে আর জানায়, বাবা তোমাকে গরু সম্পর্কে একটা এসে পড়তে দেবে ইংরেজিতে, আর সেটা যদি তুমি ভালোভাবে পড়তে পারো তাহলেই বাবা তোমার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। আমি তোমার জন্য দুনিয়া ছেড়ে দিতে পারি, জান দিয়ে দিতে পারে। সানি বলে, কিন্তু ইংরেজি আমার দ্বারা হবে না, তুমি আমাকে অন্য কিছু বলো।
কিন্তু শেষমেশ ইন্দোর যেতে সানিকে অনেক কষ্ট করে গরুর এসেটা ইংরাজিতে মুখস্থ করতেই হয়। পরদিন সানি ইন্দোর বাবার সাথে দেখা করতে গেলে একটা এসের পেপার তার হাতে ধরিয়ে দেওয়া হয়। সানি না দেখেই গড় করে গরুর এসেটা ইংরাজিতে বলতে থাকে। এটা দেখে ইন্দিরা আর তার মা তো ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু তার বাবার মুখটা ছোট হয়ে যায়, কারণ এসেটা গরুর উপর ছিল না। তার বাবা বুদ্ধি করে সেটাকে বদলে বেস্ট ফ্রেন্ডের উপর করে দিয়েছিল। সানি বেচারা রিজেক্ট হয়ে যায়। ইন্দোর সাথে বিয়ে হবে না জেনে সে কান্নাকাটি করতে থাকে আর রাত্রিবেলা বন্ধুর সাথে বিয়ার খায়। তখনই দরজায় খটখট শব্দ আসে। সানি আর কিলবিস ভীষণভাবে ভয় পেয়ে যায়। তারা ভাবে হয়তো আজ মঙ্গলবার আর 7:30টার সময় দরজা খোলা হয়নি, আর সেই জন্যই কাকুরা আবার চলে এসেছে। কিন্তু তখন দেখা যায় ইন্দিরা এসেছে দরজায়। ইন্দিরা সানিকে বলে, এবার আমরা পালিয়েই বিয়ে করব, তাহলেই আমাদের পরিবার মানতে বাধ্য হবে। পরের দিন সকালে বিয়ের ডেট ফিক্স করতে কিলবিস, সানি আর ইন্দিরা পৌঁছে যায় পণ্ডিতজির কাছে। পণ্ডিতজি বলে মঙ্গলবার সন্ধ্যে 7টার সময় লগ্নটা খুবই ভালো আছে। সানি আর কিলবিস বলে এটা কিছুতেই পসিবল নয়, কারণ বাড়িতে 7:30টার মধ্যে পৌঁছতেই হবে। টাইম মতো দরজা না খুলতে পারলেই মহাবিপদ। ইন্দিরা রেগে যায় আর জেদ ধরে বসে মঙ্গলবার 7টাতেই সে বিয়ে করবে। বাধ্য হয়ে তারা সেই দিনই বিয়ের ডেটটা ফিক্স করে। আর সানি বলে যে সে তার বাবাকে বলে দেবে টাইম মতো ছোট দরজাটা খুলে দিতে, তাহলেই প্রবলেম সলভ। কিন্তু সেসব আর হওয়ার জন্যে তার বাবা সকাল সকাল বেরিয়ে পড়েছে তীর্থের জন্য, আর তার বাবা একদিন পর বাড়িতে ফিরবে। এখন এখানে ব্যাপারটা হলো, সকাল থেকেও যদি কেউ দরজাটা খুলে রেখে দেয় তাহলেও হবে না, বা অন্য বাড়ির কেউ যদি এসে টাইম মতো দরজাটা খুলে দিয়ে যায় তাহলেও হবে না। কাকুরা সবাইকে খুব ভালো করে চিনত আর জানতো কোন বাড়িতে কে থাকে, আর সে চায় সম্মান। বাড়ির পুরুষরা দরজাটা খুলে সেখানেই দাঁড়িয়ে থাকবে, অথবা ঘরের ভিতরেই দাঁড়িয়ে থাকতে হবে। একজন না একজনকে বাড়িতে থাকতেই হবে সেই সময়, নইলেই মহাবিপদ। বিয়ের সময় এসে উপস্থিত হয়। সানি খুব তাড়াহুড়ো করে বিয়েটা সম্পন্ন করার চেষ্টা করে, কারণ তাকে 7টার মধ্যে বাড়ি ফিরতেই হবে, ছোট দরজাটা টাইম মতো খুলে দিতে হবে। বিয়েটা তাড়াতাড়ি সম্পন্ন করলেও সানির বাইকটা খারাপ হয়ে যায়। বেচারা সানি অন্য একজনের কাছ থেকে সাইকেল ধার করে বাড়ির পথে রওনা দেয়। দুর্ভাগ্যের কারণে সানির সাইকেলটাও থেকেও পড়ে যায় আর সাইকেলের চেনটাই ছিঁড়ে যায়। সানি দৌড়ে দৌড়ে বাড়িতে যায়, কিন্তু দরজাটা কোনোভাবে আটকে যায়। সানি বিশাল বড় এক শাবল দিয়ে দরজাটা খুলতে যাবে, ঠিক সেই সময় বিশাল এক ধাক্কায় ছোট দরজাটা আপন ইচ্ছায় খুলে যায়, আর আবারও দেখতে পাওয়া যায় সেই দুটো ঝুলন্ত পা, যার পাশে মাছি ভনভন করছে। আবারও সেই অভিশাপ। পরের দিন সকালে আবার সেই একই দৃশ্য। সানির পিঠে বিশাল বড় কুঁজ, 13 দিনের নোটিশ, আর তারপরে মৃত্যু হবে সানি। একইভাবে বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন গ্রামবাসীরা এসে শোক মানাতে শুরু করেছে। অন্যদিকে বুলবুলেরও মৃত্যু হয়ে গেছে। কাল রাতে সানি ইন্দিরাকে মন্দিরে রেখেই চলে এসেছিল, তাই কিলবিস সকাল সকাল ইন্দিরাকে নিয়ে সানির বাড়িতে যায়। সানির বাবা কিছুই বুঝতে পারছিল না। তখন সানি জানায় ইন্দিরার সাথে কাল রাতে সে বিয়ে করছে, আর সেই জন্যই তার বাড়ি ফিরতে দেরি হয়ে গেছে, আর সময় মতো দরজা না খুলতে পারায় এই কাণ্ড ঘটেছে। সানির বাবা বিশাল ক্ষেপে যায় আর তাকে তুমুলভাবে মারতে শুরু করে, আর বলে আমি তোর জন্য এত বড় একটা মিষ্টির দোকান খুলে দিতে পারলাম, আর তোর জন্য একটা ছোট দরজা খুলতে পারতাম না? তুই তো আমাকে সব কথা আগে খুলে বলতে পারতিস, তাহলে তো আমি তীর্থে যেতাম না, বলে তাকে পেটায়। যাই হোক, সবাই খুব কান্নাকাটি শুরু করে দেয় যে নতুন নতুন বিয়ে হয়েছে, বেচারি বউটা আর 2 দিন পরেই বিধবা হয়ে যাবে। ইন্দিরা যেহেতু লেখাপড়া জানা মেয়ে ছিল, তাই তার মতে শহরে গিয়ে সানির ট্রিটমেন্ট করালেই সে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এতে এত চিন্তার কিছুই নেই। এসব কুসংস্কার ইন্দিরা কিছুতেই মানতে চায় না। সানির বাবা ইন্দিরাকে বোঝায় যে এটা কোনো রোগ নয়, এটা হলো কাকুরার অভিশাপ, এটা একটা অভিশপ্ত গ্রাম। কিন্তু ইন্দিরা কিছুতেই বুঝতে চাইছিল না। কিছুটা জোর করেই ইন্দিরা সানিকে নিয়ে শহরের হসপিটালে চলে যায়। ডক্টর বলে এটা শুধুমাত্র কিছুটা একটা মাংস, যেটা তার পিঠের উপর হয়েছে। এটাতে না আছে কোনো হাড়, এটা না আছে কোনো মাংসপেশি, তাই এটাকে খুব সহজে অপারেশন করে কেটে বাদ দিলেই সানি আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এই সব শুনে তারা খুবই খুশি হয়, আর সানি অপারেশনের জন্য রাজি হয়ে যায়। সেই রাতেই সানির অপারেশন হয়। ইন্দিরা ঘরের বাইরেই ওয়েট করছিল। ঠিক সেই সময় একটা গার্ড এসে ইন্দিরাকে ভিজিটিং কার্ড দেয় আর বলে এই রোগ কিন্তু এত সহজে সারবার নয়, বলে গায়েব হয়ে যায়। একটু পরেই দেখা যায় সানি আবার আগের মতো ঠিক হয়ে গেছে এবং সে হসপিটালের বেডেই রয়েছে। ইন্দিরাও সেই বেডেই সানির সাথে থেকে যায়। সকালবেলায় ইন্দিরা অবাক হয়ে যায়, সানির পিঠে আবারও সেই কুঁচটা ফিরে এসেছে।
তাদের আর কিছুই করার থাকে না, তাই গ্রামে ফিরে যায়। এদিকে হসপিটালের ওয়াচম্যান ছিল একজন ঘোস্ট হান্টার, নাম ভিক্টর। সেই হসপিটালে এসেছিল মর্গের একটা মেয়ের আত্মাকে মুক্তি দিতে। তার কাজ ছিল অতৃপ্ত আত্মাদের মনের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করে তাদেরকে মুক্তি দেওয়া। ভিক্টর আল্ট্রা মডার্ন ডিভাইসের সাহায্যে তাদের কথা বুঝতে পারত, আর সেটা ক্যানভাসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করত। আর কোনো উপায় না পেয়ে ইন্দিরা বাড়ি গিয়ে সেই ভিজিটিং কার্ড দেখে ভিক্টরকে ফোন করে রাতৌরি গ্রামে আসার জন্য রিকোয়েস্ট করে আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। ভিক্টর চলে আসে রাতৌরি গ্রামে, আর তার সাথে দেখা হয় ইন্দুর। ভিক্টরের প্রথম কাজ ছিল কাকোরা কোথায় আছে সেটাকে খুঁজে বের করা, আর সেই জন্য সে নিজের আল্ট্রা মডার্ন ডিভাইস দিয়ে ফ্রিকোয়েন্সি দেখতে দেখতে পৌঁছে যায় গ্রামের এক কুখ্যাত ভুতিয়া খেতিতে। মাঠের মাঝখানে এক কাকতাড়ুয়ার কাছে সেই ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি ছিল। ভিক্টর ক্যানভাস নিয়ে সেই কাকতাড়ুয়ার নিচে আঁকতে শুরু করে। কাকোরার আত্মাও ভিক্টরের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, আর অন্যদিকে ইন্দিরা, সানি আর কিলবিস ভয় কাঁপতে থাকে। পরদিন সকালবেলা সবাই মিলে ক্যানভাসটা ভালো করে লক্ষ্য করে। তাতে পূর্ণিমার রাত, দুটো পায়রা আর একটা পুরনো কুয়ো অর্থাৎ ক্লু পাওয়া যায়। গ্রামের একটা পুরনো কুয়ো রয়েছে, আর সেখানে দুটো মানুষকে নিয়েই ছিল ওই কাকোরার অতীত। সেদিন রাতে ওই মডার্ন ডিভাইসের সাহায্যে তারা এটাও শুনতে পেয়েছিল যে গাগ্গু নামক পালোয়ানের বাড়ির পিছনের কুয়োতে। ব্যাস এইটুকু। তারা সবাই মিলে এইটুকুনি ক্লু ধরেই গ্রামের গাগ্গু পালোয়ানের বাড়িতে যায়। বাড়ির পিছনে একটা পুরনো কুয়ো খুঁজে পায়, আর বুদ্ধি করে কুয়োর পাশটা খুঁড়তে শুরু করে। আর সেখান থেকে পাওয়া যায় দুটো কঙ্কাল। একটা কঙ্কাল ছিল একটা মহিলার, তার সাথে ছিল একটা ছোট্ট মানুষ, আর তাই ছোট্ট মানুষটার মাথায় ছিল একটা মেটালের টুপি। ভিক্টর ওই কঙ্কাল দুটোকে মুক্তি দিতে যাবে, ঠিক সেই সময় কাকোরা এসে হাজির হয় আর তাণ্ডব করতে শুরু করে। এর ফাঁকেই ভিক্টর বুদ্ধি করে মেটালের টুপিটা নিজের কাছে রেখে কঙ্কাল দুটোকে আবার মাটি চাপা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে যায়। কাকোরা তাদেরকে মারতেই যাচ্ছিল, তখনই ইন্দিরা সামনে চলে আসে, আর তাকে দেখে না জানি কেন কাকোরা সেখান থেকে চলে যায়। ভিক্টর সহ সবাই আবার বাড়ি ফিরে আসে। সবাই মিলে আলোচনা করছে অলরেডি 8 দিন পেরিয়ে গেছে, আর কিচ্ছু হবার নেই। ঠিক তখনই ভিক্টরের সাথে ধাক্কা লেগে মেটালের টুপির উপর থেকে কিছুটা মাটি সরে যায়। সেখানে লেখা ছিল গোয়েল সার্কাস। এখানে ভিক্টর একটা নতুন ক্লু পায়। অন্যদিকে সানির সাথে দেখা করতে এসেছে ইন্দিরার মা বাবা। স্বভাবতেই তারা ভাবছে যে আর কদিন পরেই এই ছেলেটা মারা যাবে, তাদের মেয়ে বিধবা হয়ে যাবে। আর ইন্দিরা তো সানিকে ছাড়া কিছু বোঝেই না, তাই তারা সানির হাতেই দায়িত্ব দেয় ইন্দিরার জন্য একটা ভালো ছেলে খুঁজতে আর তার বিয়ে দিতে। তারা সানিকে এটাও বোঝায় যে তুমিও তো এটাই চাইবে না যে তুমি মারা যাওয়ার পর অ্যাটলিস্ট ইন্দিরা ভালো থাকুক। তখনই ভিক্টর সেখানে পৌঁছায় আর ইংরেজিতে তার বাবাকে জিজ্ঞাসা করে, হাই আঙ্কেল, হাউ আর ইউ? এতে ইন্দিরার বাবা একদম গলে যায় আর ভিক্টরকে জামাই হিসেবে পছন্দ করতে শুরু করে। এতে ইন্দিরা আর সানি ভীষণভাবে বিরক্তি হয়। দিন সকালে ইন্দিরা আর ভিক্টর গোয়েল সার্কাসের মালিকের সাথে দেখা করতে যায়, কারণ তাদের এখনও অনেক কিছু অজানা তথ্য ছিল যেখান থেকে পর্দা সরানো অনেকটাই দরকার। এটা দেখে সানি অনেক দুঃখ পায়, কারণ একেই ইন্দিরার বাবা ভিক্টরকে পছন্দ করছে, তার উপর আবার ইন্দিরাও ভিক্টরের সাথেই বেড়ে যাচ্ছিল। এইসব দেখে সানি আর নিজেকে ঠিক রাখতে পারে না। সে একটা সুইসাইড নোটে লিখে দেয় সানির মৃত্যুর পর যেন ইন্দিরা ভিক্টরকে বিয়ে করে নেয়, আর নিজে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় তারা গোয়েল সার্কাসে হাজির হয়েছে, আর সেখানে মালিক মিস্টার গোয়েল রয়েছে। ইন্দিরা আর ভিক্টর মিস্টার গোয়েলকে সেই মেটালের টুপিটা দেখায়, আর সেটার সাথে রাতৌরি গ্রামের সম্পর্কের কথা জানতে চায়। মিস্টার গোয়েল বলতে শুরু করেন, আজ থেকে প্রায় 65 বছর আগে রাতৌরি গ্রামে আমরা সার্কাস করতে যাই। সেখানে আমাদের টিমে ছিল 3.5 জন, অর্থাৎ 3 জন, সাথে একজন বামন ছেলে ছিল। বামন ছেলেটারই ছিল ওই টুপিটা। সে জোকার সেজে খেলা দেখিয়ে এই টুপির মধ্যেই পয়সা জোগাড় করে রাখত। সেই জন্য সবাই তাকে গুল্লাক নাম দিয়েছিল। আর গুল্লাক একটা বিশেষ ক্ষমতাও ছিল, সে উল্টোভাবে জন্মেছিল। তাই সে যদি মঙ্গলবার ঠিক সন্ধ্যা 7:30টার সময় কারো পিঠে নিজের ডান পা ছুঁয়ে দিত, তাহলে সে যত পুরনোই ব্যথা হোক না কেন 1 নিমেষে গায়েব হয়ে যেত। গ্রামের সমস্ত লোক তার কাছে আসতো, কারণ মোচের ব্যথা, কারোর দীর্ঘদিনের পিঠের ব্যথা, কোমরের ব্যথা, পায়ের ব্যথা, এই সব সারানোর জন্য। সেই জন্য গোল্লাক খুবই বিশেষ ছিল রাতৌরি গ্রামের মানুষদের কাছে। একবার গ্রাম প্রধানের কোমরে প্রচণ্ড ব্যথা লাগলে
সে সেটা কোনো মাপেই সারাতে পারছিল না। তখন একমাত্র গুল্লাকের পায়ের ছোঁয়াতেই সেই ব্যথা গায়েব হয়েছিল। সেই থেকে গুল্লাকের সম্মানে ওই গ্রামে আরও বেশি বেড়ে যায়। সব মানুষ তাকে খুব ভালোবাসত আর বাচ্চারা ভীষণ পছন্দ করত। এরপর আমাদের ওখান থেকে ফেরার সময় হয়ে যায়, কিন্তু গুল্লাক সেই গ্রামেই থেকে যায়। আর আস্তে আস্তে গুল্লাকের খবর আসা বন্ধ হয়ে যায়। তাই এর থেকে বেশি কিছুই আমি তোমাদেরকে বলতে পারবো না। এইটুকু খবর জোগাড় করে ভিক্টর আর ইন্দিরা গ্রামে ফিরে আসে। তারা বাড়ি ফিরে দেখে সমস্ত গ্রামবাসী তাদের বাড়িতে জড়ো হয়েছে। হঠাৎ করে সানির বাবা এসে ইন্দিরাকে কড়া কড়া কথা শোনাতে থাকে। বলে, তোমার জন্যই আমার ছেলে আজ আত্মহত্যা করতে গেছে, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। আর ভিক্টরকেও সমস্ত গ্রামবাসী সেখান থেকে চলে যেতে পারে। ইন্দিরা নিজের বাড়িতে চলে আসে, আর সেখানে দেখা যায় ইন্দিরার আরেকটি যমজ বোনও আছে, যার নাম গোমতী। তারা দুজন দেখতে একই রকমের ছিল, কিন্তু সমস্যা হচ্ছে গোমতীর একটা রোগ ছিল। সে রাতের বেলায় ঘুমের ঘোরে হাঁটতে থাকত। সেই জন্য গ্রামবাসী তাকে চরিত্রহীনা মনে করত। আর এই জন্যই তার মা বাবা গোমতীর বিয়ে দিতে পারছিল না। কোনো মতে সে যেন হাঁটতে হাঁটতে হারিয়ে না যায়, সেই জন্য সারা রাত তাকে ঘরে আটকে করে রাখতে হতো। শুধু এটাই নয়, মাঝে মধ্যে গোমতীর মধ্যে অন্য এক প্রেতাত্মাও ভর করত, আর গোমতী অন্য কারোর স্বরে কথা বলত। সেদিন গ্রাম থেকে ফেরার পর ইন্দিরাকে গোমতী কিছু কথা বলছিল। বলতে বলতে হঠাৎই নিজের কথার খেই হারিয়ে ফেলে, আর তার মধ্যে গুল্লাকের আত্মা ভর করে এবং অন্য একটা ভয়েসে বলতে থাকে, গুল্লাককে রাতরি গ্রামের মানুষরা নিজের বাড়িতেই পুড়িয়ে মেরে ফেলে। ইন্দিরা বুঝতে পারে এতদিন তার বোনের উপর যে আত্মা ভর করত সেটা আসলে গুল্লাকেরই আত্মা। ইন্দিরা এইসব জানতে পেরে সমস্ত ব্যাপারটা ভিক্টরকে খুলে জানায়। ভিক্টরও গ্রামবাসীর কথায় গ্রাম থেকে চলে যাচ্ছিল, কিন্তু ইন্দিরার এই সমস্ত কথায় সে আবারও ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করে। ভিক্টর একটা প্ল্যান করে, আর তার প্ল্যান মতো সেদিন রাতে ইন্দিরা তার বোন গোমতীর দরজাটা খোলা রেখে দেয়, আর তার ড্রেসে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। রাত্রিবেলায় গোমতী যখন হাঁটতে হাঁটতে মাঠের মাঝখানে যেতে শুরু করে, তখন সবাই তার পিছন পিছন চলতে থাকে। গোমতী এসে দাঁড়ায় সেই ভুতিয়া মাঠের ভিতরের কাকতারুয়ার সামনে, আর কাকতারুয়ার সাথে কথা বলতে শুরু করে। কাকতারুয়ার মধ্যে আসলে গুল্লাকেরই আত্মা ছিল। যখন সে প্রেতাত্মা টের পায় যে তার আশেপাশে গোমতী ছাড়াও অনেক মানুষজন আছে, তখন সে গোমতীর মধ্যেই ভর করে আর সবাইকে ভয় দেখাতে শুরু করে। তখন ভিক্টর সবাইকে শান্ত করিয়ে আস্তে আস্তে গোমতী রূপী কাকুরাকে জিজ্ঞাসা করে যে সে কেন তার 7:30টার সময় এই রাতরি গ্রামের মানুষজনদের উপর এরকমভাবে অত্যাচার করছে, আর এই ছোট দরজার কেসটাই বাকি। তখনই আসল সত্যিটা আস্তে আস্তে জানা যায়। কাকুরা বলে, আজ থেকে প্রায় 65 বছর আগে নিজের বিশেষ ক্ষমতা দিয়ে যখন এই গ্রামের মানুষদের ব্যথা যন্ত্রণা সে দূর করছিল, ঠিক সেই সময় গগ্গু পালোয়ান নামে একজন ব্যক্তি এই গ্রামে থাকত। তার কাজ ছিল মানুষের ব্যথা যন্ত্রণার সমস্ত কিছু চিকিৎসা করে সারিয়ে দেওয়া। কিন্তু গোল্লাক তার ক্ষমতাদের মাধ্যমে সে সব কিছু সারিয়ে দেওয়ায় তার ব্যবসা চৌপাট হয়ে যেতে থাকলে গগ্গু পালোয়ান গুল্লাকে মেরে ফেলার চেষ্টা করে। সেই সময় গ্রামে গুল্লাকের সব থেকে প্রিয় দুজন মানুষ ছিল গঙ্গা, আর তার ছেলে ছিল শিব। গঙ্গা একজন বিধবা হওয়ায় তাদের বাড়িতে গ্রামের লোকজন খুব একটা কেউ যেত না। গঙ্গা গুল্লাককে তার নিজের ছেলের মতোই দেখত, আর গুল্লাক ও গঙ্গা আর শিবুকে মা ও ভাইয়ের মতোই ভালোবাসত। একদিন শীতের রাতে গঙ্গার প্রচণ্ড পিঠে যন্ত্রণা হয়। শিবু কাঁদতে কাঁদতে গুল্লাককে তার মায়ের কাছে যেতে বলে, আর মায়ের পিঠে একবার তার পা ছুঁয়ে দিতে বলে। কিন্তু গুল্লাক কিছুতেই রাজি হয় না, কারণ সে কখনো কোনো মহিলার গায়ে পা দেয়নি, আর রাতে কারোর বাড়িতে তো সে যায় না। কিন্তু শিবু তার প্রিয় বন্ধু হওয়ায় আর তার প্রচণ্ড কষ্ট দেখে সেই রাতে তার বাড়িতে যেতে বাধ্যই হয়। তার এই সুযোগটাই কাজে লাগায় গগ্গু পালোয়ান। গ্রামবাসীকে জড়ো করে গুল্লাক আর গঙ্গার অবৈধ সম্পর্কের কথা গ্রামে ছড়িয়ে দেয়। এতে গ্রামবাসী অত্যন্ত ক্ষেপে শিবু আর গঙ্গাকে ঘরে বন্দি করে ঘর জ্বালিয়ে দেয়, আর গুল্লাককে মারতে মারতে গ্রাম ছাড়া করে দেয়। প্রচণ্ড শীতের রাতে গুল্লাক সমস্ত বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেয় যে কেউ তো তার পাশে থাকুক, কেউ তো তাকে অ্যাটলিস্ট একটু আশ্রয় দিক। কিন্তু গুল্লাক যাদের সাহায্য করেছিল তারাও কেউ গুল্লাককে সাহায্য করতে এগিয়ে আসে না। সেটাও ছিল মঙ্গলবার রাতে 7:30টার দিকে। তখন সে কাতর হয়ে কাঁদতে কাঁদতে এসে লুটিয়ে পড়ে এই মাঠের কাকতারুয়ার সামনে। কাকতারুয়ার সামনে কাতরাতে কাতরাতে প্রায় 13 ঘন্টা তীব্র যন্ত্রণা সহ্য করার পর গুল্লাক এখানেই মারা যায়। দীর্ঘদিন তাকে কেউ খোঁজার কোনো চেষ্টাই করেনি, তাই তার মৃতদেহের উপর পচে মাছি ভনভন করতে থাকে। অর্থাৎ
গুল্লাকের জন্যই গ্রামবাসী ছোট্ট একটা দরজা এরপর থেকে বানিয়ে রাখে, যাতে তার আত্মা এতটুকু সম্মান পায়। সেই দিন কোনো গ্রামবাসী তার জন্য দরজা খুলেছিল না, আর সেই জন্যই তাদের অভিশাপ পড়ে যে এখন থেকে তাদেরকে গুল্লাকের নামে একটা করে ছোট দরজা তৈরি করে খোলা রাখতেই হবে। আর যারা যারা তার এই দরজা খুলে দেবে না, অর্থাৎ সম্মান দেবে না, তাদেরই উপরেই লাগবে এই অভিশাপ। গুল্লাক তাদেরকে 13 দিনের মৃত্যু যন্ত্রণা দিয়ে তারপর মেরে ফেলবে। গুল্লাক মারা যাওয়ার আগে যে 13 ঘন্টা তীব্র মৃত্যু যন্ত্রণা পেয়েছিল, সেই ঘন্টার হিসেব সে এখন প্রত্যেকটা দিন গুনে নেয়। আর ওই জন্যই মানুষ 13 দিন পর মারা যায়। এরপর ভিক্টর অনেক কষ্টে গোমতীর শরীর থেকে কাকোড়ার আত্মা আলাদা করে দেয়, আর সেই সময় জানতে পারে যে তার সমস্ত ক্ষমতা রয়েছে ওই ডান পায়ে। তাই যদি কাকোড়ার ডান পাটায় কেটে ফেলা যায়, তাহলেই একমাত্র তার ক্ষমতা নষ্ট করা যাবে। কাকোড়া শুধুমাত্র আক্রমণ করত পুরুষদের, মহিলা আর বাচ্চাদের সে কিছু করতো না, কারণ গঙ্গা আর শিবুকে সে খুবই ভালোবাসত, আর তারা কখনোই তার কোনো ক্ষতি চায় না। তাই ভিক্টর নতুন প্ল্যান করে আর একটা বাড়ি খোঁজে, যাতে বাড়ির কোনো পুরুষ নেই, শুধুমাত্র সেই বাড়িতে মহিলাই থাকবে। আর সেই বাড়ির ছোট দরজা থাকলে সেটাকে ভেঙে ফেলবে, যাতে করে কাকোড়া প্রচণ্ড রাগে সেই বাড়ির ভিতরে প্রবেশ করে। আর কোনোভাবে তখন তার ডান পাটাকে কেটে ফেলতে হবে, আর তার সমস্ত ক্ষমতা এভাবেই নষ্ট করা সম্ভব। আর তাকে মুক্তি দেওয়ার জন্য সবার প্রথমে গঙ্গা আর শিবুর কঙ্কালটাকে পুড়িয়ে ফেলতে হবে। প্ল্যান মতো তারা শুধুমাত্র মহিলা আছে এমন একটা বাড়িও খুঁজে পেয়ে যায়, আর সেই বাড়ির দরজাটাও ভেঙে ফেলে। ঠিক সেই সময় হঠাৎ করে কাকোড়া রেগে চলে আসে, আর তার সামনেই গোমতীকে দেখেই সে গোমতীর ভিতর প্রবেশ করে। এবার পা কাটার পালা, কিন্তু পা কাটতে হলে তো কাটতে হবে গোমতীর পা, যেটা ভিক্টর কিছুতেই পারবে না, কারণ সে মনে মনে গোমতীকে ভালোবেসে ফেলেছিল। আর এখানেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। কাকোড়া সবাইকে ভয় দেখাতে থাকে আর মারতে শুরু করে। আগের বারের মতো ভিক্টর যখনই আত্মাটাকে আলাদা করতে যায়, ঠিক সেই সময় কিছুক্ষণের জন্য আত্মাটা বাইরে বেরিয়ে আসে, আর আবার যখন দ্বিতীয়বারের জন্য আত্মাটা আবার গোমতীর ভিতর প্রবেশ করতে যাবে, তখনই গুল্লাক একটু থেমে যায়। তখনই ভিক্টর কাকোড়ার পা কেটে ফেলে, আর কাকোড়ার অভিশাপ নষ্ট হয়ে যায়। আসলে কাকোড়া ভেবেছিল হয়তো তার সামনে গোমতী এসে দাঁড়িয়েছে, তাই সে তার ভিতরে প্রবেশ করতে গেছিল, কিন্তু গোমতীর ড্রেসে ইন্দিরা সেখানে দাঁড়িয়েছিল। আজ থেকে 65 বছর আগে গ্রামের কেউ যখন তার পাশে দাঁড়ায়নি, একমাত্র গঙ্গাই তাকে বুঝেছিল। আর এখন রাত্রিবেলায় সে শুধুমাত্র গোমতীকেই ঘুরে বেড়াতে দেখতে পেত, তাই গোমতীকেও সে গঙ্গার মতোই দেখত। তাই গোমতীর ভিতরে প্রবেশ করা তার অনেক সোজা ছিল, কিন্তু সে এর আগে অন্য কোনো শরীরে প্রবেশ করেনি। সামনে গোমতীর ড্রেসে ইন্দিরা থাকায় তাকে তার অচেনা মনে হয়েছে, তাই সে একবারের জন্য হলেও ভীষণ কনফিউজড হয়ে গেছিল। সকালে বাড়ি ফিরে সবাই দেখে সানির পিঠের কুচটাও চলে গেছে। সানি আর ইন্দিরা একে অপরকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। গ্রামকে তারা আবার অভিশাপ মুক্ত করে ফেলেছে। ভিক্টর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, গোমতীকে বিদায় জানিয়ে, আর আবার ফিরে আসার আশ্বাস দেয় গোমতীকে। সে এসে বিয়ে করতে চায় গোমতীকে। এরপর ভিক্টর নিজের আঁকা ক্যানভাসটা হাওয়ায় উড়িয়ে দেয়, আর এখানেই মুভিটা শেষ হয়। তবে মুভির শেষে একটা ঝলকে দেখা যায় যে বাড়িটাতে শুধুমাত্র মহিলারাই ছিল আর যার দরজা ভেঙে দেওয়া হয়েছিল, সেই বাড়িতে এখন একটা বয়স্ক মানুষ এসে থাকতে শুরু করেছে, আর সেই ভাঙা দরজা ভালোভাবে আটকে দেওয়া হয়েছে। মঙ্গলবার দিন সন্ধ্যা 7:30টার সময় আবারও কাকোড়ার আত্মাকে দেখা যায়। সময় মতো ছোট দরজাটা না খোলা পেয়ে আবারও সেই বয়স্ক মানুষটাকে আক্রমণ করে। অর্থাৎ কাকোড়ার অভিশাপ এখনো শেষ হয়নি। এই মুভিটার সেকেন্ড পার্ট হয়তো আসতে চলেছে। মুভিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সিনে গল্প এসপিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি শ্রেয়সী, দেখা হবে অন্য কোনো দিন অন্য এক গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন সিনে গল্প এসপিতে।